সুপ্রভাত বন্ধুরা। আজ 6 জুলাই রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। শুরুতেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। প্যালেস্তাইনের গাজা উপত্যকায় ইসরায়েল যে ভয়াবহ মাত্রায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিরোশিমার চেয়েও বহুগুণ বেশি ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রান্সিসকো আলবানিস। তিনি বলেন, ইসরায়েল গাজায় 85,000 টন বিস্ফোরক ফেলেছে, যার ধ্বংস ক্ষমতায় হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে 6 গুণ বেশি। বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে উত্থাপিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য দেন। আল জাজিরার সূত্রে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আলবানিস বলেন, গাজাকে ধ্বংস করতে ইসরায়েলকে অত্যাধুনিক যন্ত্র সরবরাহ করেছে পৃথিবীর বিভিন্ন অস্ত্র কোম্পানি। তারা এই যুদ্ধকে মুনাফার উৎসে পরিণত করেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আমেরিকার সাম্প্রতিক সামরিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী এই হামলায় ইরানের পারমাণবিক পরিকাঠামো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র শন পার্নেল বুধবার সাংবাদিকদের জানান, ওয়াশিংটনের টার্গেট করা 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। উত্তর ওয়াজিদিস্তানে পাকিস্তান আফগান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে 30 জন সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী জনসংযোগ দপ্তর ISPR জানিয়েছে, এই সন্ত্রাসবাদীরা ছিল ভারত সমর্থিত প্রক্সি জঙ্গি গোষ্ঠীর সদস্য এবং তারা আফগানিস্তান সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করছিল। গাজার জন্য আমেরিকা সমর্থিত নতুন যুদ্ধবিরতির প্রস্তাব যুদ্ধের অবসান ঘটাবে এমন নিশ্চয়তা চাই হামাস। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সংগঠনটির ঘনিষ্ঠ একটি সূত্র। এদিকে চিকিৎসকরা জানান, ইসরায়েলের সাম্প্রতিকতম হামলায় গাজা জুড়ে আরও অনেকে নিহত হয়েছেন। প্রধানমন্ত্রীর পদ হারালেও থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় নিজের জায়গা ধরে রেখেছেন পেটংতান সিনাওয়াত্রা। সাময়িক বরখাস্তের পর এবার তিনি দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি মন্ত্রীর। বৃহস্পতিবার ব্যাংককের গভর্নমেন্ট হাউসে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পেটংতান সহ নতুন মন্ত্রিসভার 14 সদস্য অংশ নেন। শপথ গ্রহণের মধ্যে দিয়ে তারা নিজেদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। এদিকে থাইল্যান্ডের নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ফুমথাম ওয়েচাইয়াচাই। ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যেতে চান পুতিন। রুশ প্রেসিডেন্টের ওপর অসন্তুষ্ট ট্রাম্প ভাবছেন নতুন করে নিষেধাজ্ঞা নিয়েও। দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। দুপক্ষের সঙ্গে একাধিকবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বার হয়নি বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসছি দেশের খবরে। গণহত্যার প্রতিবাদে রোজ 8 ঘন্টা মোবাইল বন্ধ রাখার ডাক দিল সিপিআইএম পলিট ব্যুরো। গাজা গণহত্যার প্রতিবাদে রোজ রাত 9টা থেকে 9:30 পর্যন্ত মোবাইল বন্ধ রেখে প্রতীকী বিক্ষোভের ডাক দিয়েছে সিপিআইএম পলিট ব্যুরো। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গাজা গণহত্যার মাধ্যমে কিভাবে মুনাফা অর্জন করছে তা সম্প্রতি রাষ্ট্রসংঘের প্রকাশ করা তথ্যে জানা গেছে। এই সমস্ত সংস্থার অশুভ স্বার্থ জনগণের সামনে প্রকাশ্যে আনা জরুরি। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে তাদের জবাব দিতে বাধ্য করতে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছে পার্টির পলিট ব্যুরো। দিনে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ চালু করতে গুজরাট সরকার যে অর্ডিন্যান্স জারি করেছে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানালো সিপিআইএম পলিট ব্যুরো। গুজরাট সরকার যেভাবে অর্ডিন্যান্সের মাধ্যমে কারখানা আইনের গুরুত্বপূর্ণ অংশ সংশোধন করেছে তার তীব্র নিন্দা করেছে পলিট ব্যুরো। শ্রীনগরে মহরমের শোভাযাত্রা থেকে হিজবুল্লাহ ও ফিলিস্তিনপন্থী পোস্টার সরিয়ে দিয়েছে জম্মু কাশ্মীরের পুলিশ। এই নিয়ে শুরু হয়েছে নানা রকমের বিতর্ক। শিয়া সম্প্রদায়ের অভিযোগ, বিজেপি RSSদের হয়ে কাজ করছে পুলিশ, ধর্মীয় ভাবনার হস্তক্ষেপ করছে। সংবেদনশীল রাষ্ট্রীয় পরিবেশে পুলিশি হস্তক্ষেপের শুধু প্রতিরোধ নয়, বরং রাজনৈতিক পক্ষপাত বলেও বর্ণনা করেছেন শিয়া সম্প্রদায়ের নেতৃত্ব। ভারতের ঐতিহ্যবাহী পররাষ্ট্রনীতিকে উপেক্ষা করে রাষ্ট্রীয় শক্তিকে জিওনিস্ট এজেন্ট বানানোর অভিযোগ উঠেছে।
বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ সার্বিক সংশোধন এসআইআর নিয়ে ফের সরব হলো কংগ্রেস। গোটা বিষয়টিকে বিহারের লক্ষ লক্ষ ভোটারকে ভোটদান থেকে বঞ্চিত করার অশুভ অনুশীলন বলার পাশাপাশি ওই রাজ্যের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার ছক বলে অভিযোগ করেছে কংগ্রেস। বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দিলেন দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। মুম্বাই হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের একটি সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, সুপ্রিম কোর্ট এখন আর প্রধান বিচারপতি কেন্দ্রিক প্রতিষ্ঠান নয়, বরং নিয়োগের ক্ষেত্রে আরও স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। ব্রাজিলে ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার আগে আর্জেন্টিনায় গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক কূটনৈতিক সফর সেরে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম আফ্রিকার ঘানা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ এবং টোবাগো সফর শেষে শুক্রবারে মোদী পৌঁছে গেছেন দক্ষিণ আমেরিকার এই দেশে। শনিবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইরের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এখন রাজ্যের খবর। গার্ডরুম এবং ইউনিয়ন রুম বন্ধ রেখে সোমবার থেকে খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ। গতকাল মনোজিৎ সহ 3 অভিযুক্তদের কলেজে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারী আধিকারিকরা। এদিন কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে ক্লাস শুরু হওয়ার কথা জানানো হয়েছে। উল্লেখ্য, এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে দায়ের হওয়া একটি মামলায় আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে ইউনিয়ন রুম। মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক অভিযোগ সামনে এসেছে। একাধিক মামলাও ছিল তার নামে, কিন্তু শাসক দলের নেতা মন্ত্রীদের হাত তার মাথায় থাকায় বারবার ছাড়া পেয়েছে এই মনোজিৎ মিশ্র। 18টি খুনের মামলা, ডাকাতি, 2বার জেলযাত্রাও হয়েছে। এবার নাম জড়ালো বিস্ফোরণে। পূর্ব বর্ধমানে কি ফিরে এলো জঙ্গল রাজ? কাটোয়ার তৃণমূল বিধায়ক দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দাবি করেছেন, শুক্রবার রাতে রাজোয়া গ্রামে বোমা বাঁধার কাজ করতে গিয়ে যে বিস্ফোরণ ঘটেছে, সেই বোমা আসলে তৃণমূল কর্মীদের ওপর হামলার উদ্দেশ্যে বাঁধা হচ্ছিল। তিনি আরও দাবি করেছেন, রাজোয়া গ্রামে যারা বোমা বাঁধছিলেন তারা সকলেই জঙ্গল শেখের লোক। তৃণমূল সূত্রে খবর, বিধায়ক যে জঙ্গলের কথা বলেছেন সেই জঙ্গল এককালে তৃণমূলেরই কর্মী ছিলেন। নিউটাউনে কারিগরি ভবনের কাছে বিপুল পরিমাণ গাঁজা সহ 3 জনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের মনিটরিং সেল এবং পোলের হাট থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে একটি অটোকে আটক করেছিল তারা। ওই অটোর ভেতর থেকে 3টি ব্যাগ উদ্ধার করা হয়, তার মধ্যে ছিল প্রায় 20 কেজি গাঁজা। জোর করে সিটি স্ক্যান করানোর অভিযোগ, 4 বছরের শিশুর মৃত্যুতে উত্তাল কল্যাণী জেএনএম হাসপাতাল। হাসপাতালের একটি সূত্রে খবর, মঙ্গলবার মাথা যন্ত্রণা ও বমির উপসর্গ নিয়ে একটি শিশুকে ভর্তি করানো হয় জেএনএমে। শিশুটির বাড়ি কল্যাণীতে। পরিবারের দাবি, কর্তব্যরত চিকিৎসক পরিদর্শনে গিয়ে শিশুটির মস্তিষ্কের সিটি স্ক্যানের পরামর্শ দিয়েছিলেন। জলপাইগুড়ি শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে 8ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে তারই এক সহপাঠীর বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে শনিবার জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাত্রীটির মা। অভিযোগ জানানো হয়েছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতেও। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। শেষে খেলার খবর। কান্তিরাভাই ইতিহাস। এনসি ক্লাসিকে সোনালি সাফল্য নীরজ চোপড়ার। 86.18 মিটার জ্যাভলিন ছুড়ে স্বর্ণপদক জিতলেন ভারতের এই সোনার ছেলে। তৃতীয় প্রয়াসে এই দূরত্ব অতিক্রম করে তার জ্যাভলিন। তবে চতুর্থ প্রয়াসে নীরজ ছোড়েন 84.07 মিটার। যদিও প্রতিদ্বন্দ্বী কোনো জ্যাভলারই নীরজের 86.18 মিটার মার্ক অতিক্রম করতে পারেননি। তবে সর্বশেষ থ্রোয়ে নীরজের জ্যাভলিন 82.22 মিটারের বেশি দূরত্ব অতিক্রম করেনি। থাইল্যান্ডকে হারিয়ে ইতিহাস রচনা করল ভারতের মহিলা ফুটবল দল। 2-1 গোলে জিতে এএফসি এশিয়ান উইমেন্স যোগ্যতা অর্জন করল ভারত। থাইল্যান্ডের চিয়াংমেই স্টেডিয়ামে জয় পেল সঙ্গীতা বাসফোররা। জোড়া গোল করেন সঙ্গীতা বাসফোর। 29 ও 74 মিনিটে গোল পান সঙ্গীতা। থাইল্যান্ডের বিরুদ্ধে এটি প্রথম জয় ভারতের মহিলা ফুটবল দলের। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।